হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের সেট 7, সেট 8 এটা। ওকে, এটা আমাদের সেট 8, আমাদের সেট 7 পর্যন্ত হয়ে গিয়েছে। যারা জানো না, হ্যাঁ, তারা এই ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টে যাও। প্লে লিস্টে দেখো, আমি একটা মানে একদম পুরো সিকোয়েন্স অনুযায়ী এগুলোকে বানিয়ে দিয়েছি। সেট 1, সেট 2, সেট 3, সেট 4। ঠিক আছে, তোমরা এই ভিডিওগুলো যদি ভালো করে দেখে যাও, টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিক ফাইনাল বলো, হ্যাঁ, যে কোনো এক্সামে, মানে মাধ্যমিক বলো বা টেস্ট বলো, হ্যাঁ, এই দুটোর জন্যই তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখে যাও, তাহলে আশা করি কিন্তু তোমাদের অসুবিধা হবে না, তোমরা যদি এই সেটগুলো পর পর ফলো করো। বুঝতে পেরেছো? তো আজকে এই টপিকটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে গ্যাসের আচরণ। ঠিক আছে, সবই কিন্তু আছে গ্যাসের আচরণ থেকে। সমস্ত কিন্তু বড় কোশ্চেন আছে আর সব আছে গ্যাসের আচরণ থেকে। যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো আমি সেইগুলোকেই তুলেছি। আমি একদম এই তোমাদেরকে কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো এখানে শো করাবো আর হ্যাঁ বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের আমি ক্লাস 10-এর একটা গ্রুপ খুলে দেবো, এই পিডিএফগুলো সেই গ্রুপে দিয়ে দেবো। আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ক্লিক করে ওই গ্রুপে জয়েন হয়ে যেও। আমি ওই গ্রুপে কিন্তু এই পিডিএফগুলো সব শেয়ার করে দেবো তোমাদের জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট, বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক ব্যাখ্যা উল্লেখ করো। বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বয়েলের সূত্র কি বলছে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে মুদ্রা কথা, কোনো গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমবে, আর যদি চাপ কমে তাহলে আয়তন বাড়বে। এইটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। বয়েল যা বলে গেছিল সেটাই বলা ভালো, নিজের মতো চেঞ্জ করে দিও না। ঠিক আছে, সূত্র সবসময় একই রাখার চেষ্টা করবে। গাণিতিক ব্যাখ্যা, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি হলে বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাজ 1/p। তার মানে চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। এবার তোমরা জানো যে প্রপোর্শনাল থেকে আমরা যখন ইকুয়াল সাইন নিয়ে আসি তখন একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটা আমি এখানে কে নিয়েছি। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে পিভি ইকুয়াল টু কে। এটি হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তোমরা একবার না একবার সলভ করেছো, তোমরা যেখানে টিউশন পড়ো সেখানে অবশ্যই আশা করি এটা একবার সলভ করেছো। ঠিক আছে, তো ক্লিয়ার করে দিলাম। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, এই নির্দিষ্ট ভরের কথাটা যদি না লেখো তাহলে কিন্তু পুরোটা কেটে দেবে। কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, P1 V1 ইকুয়াল টু হয়ে যাবে তাহলে P2 V2, P3 V3, এরকম চলতেই থাকবে, ইকুয়াল টু ডট ডট ডট। বুঝতে পেরেছো? তাহলে যদি উষ্ণতা স্থির থাকে, গ্যাসের ভর স্থির থাকে, তাহলে চাপ আর আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হবে। ঠিক আছে, তার মানে চাপ যদি 2 হয়, আয়তন যদি 3 হয়, তাহলে 2 × 3 6। আবার চাপ যদি 3 হয় তাহলে অটোমেটিক্যালি আয়তন হয়ে যাবে 2 দিয়ে ইকুয়াল টু 6 হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে এটা সবসময় একই থাকবে। বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃতি উল্লেখ করো। পি বনাম ভি লেখচিত্র হচ্ছে এরকম। ঠিক আছে, তুমি ওয়াই অ্যাক্সিসে নেবে পি আর এক্স অ্যাক্সিসে নেবে ভি, লেখচিত্রটা হবে এরকম, সমপরাবৃত্তাকার। মনে রাখবে। ঠিক আছে, লেখচিত্রটা হচ্ছে সমপরাবৃত্তাকার, খুব ইম্পর্টেন্ট লেখচিত্র। হ্যাঁ, এটা পরীক্ষায় দিতে পারে। বেশ, বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কেমন? এই দিকটা পিভি, এই দিকটা পি। আচ্ছা, তুমি তো আমাকে এক্ষুনি বললে স্যার পিভি সমান ধ্রুবক, বললে কি না বলো? স্যার পিভি সমান ধ্রুবক। তাহলে পিভি সমান যদি ধ্রুবক হয়, হ্যাঁ, তাহলে তুমি চাপ বাড়াও বা কমাও সেই পিভি তো ধ্রুবকই থাকবে। তাহলে একদিকে তুমি পি নিয়েছো, একদিকে তুমি পিভি নিয়েছো, তাহলে চাপ তুমি বাড়াও না, কোনো চাপ নাই, কিন্তু পিভি ধ্রুবকই থাকবে। পিভি ধ্রুবকই থাকবে। স্যার এখানে দুটো গ্রাফ কেন? তুমি প্রথমেই বলেছিলে যে নির্দিষ্ট উষ্ণতায়, এই যে দেখো নির্দিষ্ট উষ্ণতায় তুমি যদি উষ্ণতা চেঞ্জ করে দাও তাহলে তো বাবা গ্রাফ দুটো একটুখানি চেঞ্জ হবে। ঠিক আছে, যত তুমি উষ্ণতা চেঞ্জ করবে, হ্যাঁ, এই পিভি এর মান বাড়বে। বুঝতে পেরেছো? এই পিভি এর যে গুণফল, এই গুণফলের মান বাড়বে। হ্যাঁ, এই দেখো, এটা T1 ডিগ্রির জন্য, এটা T2 ডিগ্রির জন্য, T2টা বড়, T1টা ছোট। ঠিক আছে, বেশ। বয়েলের সূত্র অনুযায়ী, আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই। ঠিক আছে, এটা একদম ঠিক আছে, নেক্সট বলছি। দেখো, বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্র এবং তার প্রকৃতি উল্লেখ করো। এই দিকে আছে কি ভি, এই দিকে আছে ভি, আর এই দিকে আছে 1/p। ভি বনাম 1/p এর লেখচিত্র কি হবে?
আমাকে একটা কথা বলো, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এইটা কি? এইটা স্যার সরলরেখা সমীকরণ। এমটা ধ্রুবক, যেটাকে আমরা নতি বলি। ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে সরলরেখার সমীকরণ, ঠিক কি না বলো? বেশ, এবার এখানে ওয়াই কোনটা? ভি। এক্স কোনটা? 1/p। আমরা একটু আগেই বললাম ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, করলাম কি না? তাহলে তুমি এইটাকে ওয়াই ধরে নাও, এটাকে এক্স ধরে নাও, কারণ তোমাকে তো ভি ভি বনাম 1/p বলেছে। তাহলে এইটাকে যদি ওয়াই ধরো, এটাকে যদি এক্স ধরো, তাহলে সেটা কেমন হবে? সেটা হবে সরল লেখা। তাহলে এইটাই হয়ে গেল কি? এইটাই কিন্তু হয়ে গেল লেখচিত্র। বুঝতে পেরেছো? চার্লসের সূত্রটি লেখো এবং গাণিতিক ব্যাখ্যা দাও। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে বলতে চাইছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছাড়া কোশ্চেন নিই না, ঠিক আছে? যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের করাবো সবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সবই পরীক্ষায় আসার মতো। কি বলছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যা থাকবে 1 ডিগ্রি বাড়ালে আয়তন কি হবে? যেটা ছিল সেটা তো থাকবেই, V0, আবার V0 ইন্টু 1/273 বাড়বে। মানে মুদ্রা কথা, V0/273 বাড়বে। আর যদি স্যার উষ্ণতা 1 ডিগ্রি কমে, তাহলে V0/273 কমবে। বুঝতে পেরেছ? এইটা এখানে বিবৃতি করা আছে যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে বা কমবে। গাণিতিক ব্যাখ্যা দাও। ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0। আচ্ছা, আমি এখানে যে গাণিতিক ব্যাখ্যা তুলেছি, সূত্র তুলেছি, প্রমাণ তুলেছি, সবই কিন্তু দেখো ছোট ছোট। আমি না সেই রকম ভাবেই তোমাদের জন্য পিডিএফটা বানাই, যেগুলো তোমাদের লিখতে সুবিধা হবে পরীক্ষাতে। কারণ 3 নাম্বার দেবে, তুমি তো আর একবারে দুপাতা ধরে লিখবে না, যতটুকু দরকার ততটুকু লিখবে। সেই জন্য দেখবে আমি কিন্তু এইগুলো, হ্যাঁ, যে কোনো বই থেকে নিয়ে নিই না। যেখানে একদম কনসাইজ আকারে লেখা আছে আমি কিন্তু সেখান থেকেই নিই। তোমরা এই অ্যান্সারগুলো লিখে এলেই হবে। বুঝতে পেরেছো? তো চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বাড়বে V0/273। তাহলে আয়তন বেড়ে হবে কত? ছিল V0, বাড়লো V0/273। আমি V0 কমন নিয়ে নেবো, তাহলে 1 + 1/273। ঠিক, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে স্যার যদি 2 ডিগ্রি বাড়ে তাহলে কি বলবো স্যার? আচ্ছা, 2 ডিগ্রি যদি বাড়ে তাহলে এটা তো থাকবেই, 1 ডিগ্রিতে যেটা ছিল সেটা তো থাকবেই। আবার কি হবে? আবার V0/273 বাড়বে। তাহলে এখানে যেটা 1/273 আছে সেটা হয়ে যাবে 2/273। স্যার যদি 3 ডিগ্রি বাড়ে তাহলে হয়ে যাবে 3/273। স্যার যদি টি ডিগ্রি বাড়ে তাহলে হবে T/273। ব্যাস, এইটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, যে ভিটি মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, হ্যাঁ, 0 ডিগ্রিতে যা ছিল সেইটা ইন্টু 1 + T/273। আই থিঙ্ক তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, বা গেলুসাকের চাপের সূত্র অনুযায়ী স্থির আয়তনে যে উষ্ণতায় কোনো গ্যাসের চাপ তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই বিশেষ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। তার মানে বলতে চাইছে কি, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, মুদ্রা কথা হচ্ছে এইটা, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হবে পরম শূন্য উষ্ণতা। তার মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, যে কোনো একটা বলো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। বুঝতে পেরেছো? আচ্ছা, এই কোশ্চেনটা বহুবার মাধ্যমিকে দিয়েছে, তোমরা চেক করতে পারো সালের কোশ্চেনে, যে পরম শূন্য উষ্ণতাকে আমরা পরম বলি কেন? পরম শূন্য উষ্ণতায় পরম শব্দ ব্যবহার করা হয় কারণ পরম শূন্য তাপমাত্রা গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন কোনোটার ওপরই নির্ভর করে না। যে কোনো গ্যাসের ক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রার মান একই হবে। তার মানে তুমি বলছো যে স্যার তাহলে এই 0 কেলভিনে, হ্যাঁ, অক্সিজেনের আয়তনও 0 হয়ে যাবে, আবার নাইট্রোজেনের আয়তন 0 হয়ে যাবে, আবার কার্বন ডাই অক্সাইডের আয়তনও 0 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক, সব গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। ঠিক আছে, এই পরম শূন্য উষ্ণতা কিন্তু চাপ, আয়তন, হ্যাঁ, এইগুলোকে দেখে না, গ্যাসের প্রকৃতি এসব কিচ্ছু দেখে না। এই উষ্ণতার মান সবার জন্য একই। তার মানে এই টেম্পারেচারে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। পরম শূন্য তাপমাত্রা অপেক্ষা কম তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন, চাপ ও গতিশক্তির মান ঋণাত্মক হয়, যা বাস্তবে সম্ভব নয়। তাহলে -273 তো শূন্য হয়ে গেল। আমি যদি এরও পরে চলে যাই, মানে -274, 275, তখন কি হবে?
নেগেটিভে রান করবে, তার মানে গতিশক্তি, আয়তন এইগুলো সব ঋণাত্মক হয়ে যাবে। সেটা কি কোনোদিন হয়? সেটা কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, এই মহাবিশ্বে পরম শূন্য উষ্ণতার চেয়ে কম উষ্ণতার অস্তিত্ব থাকা সম্ভব নয়, তাই পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। দারুণ লেখা আছে অ্যান্সার, এটা লিখে দিয়ে চলে আসলেই 2 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বা চাপ বাস্তবে কি শূন্য হয়ে যায়? ব্যাখ্যা করো। এটা তোমরা নিজে পড়বে, জুম করে দিলাম, স্টপ করো, এটা ভালো করে পড়ে নাও, এটা একদম ইজি আছে। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এই প্রমাণটা এত ইম্পর্টেন্ট বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, চার্লসের সূত্র অনুযায়ী ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1+T/273, তুমি একটু আগেই এটা পড়ে চলে এসেছো। ঠিক আছে, যদি ভি জিরো, আচ্ছা, যেখানে ভি জিরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, ভিটি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, এইগুলো লিখে দিতে হবে। ঠিক আছে, তবেই ফুল মার্কস পাবে। আমি এই যে ফর্মুলাটা লিখলেই হবে না, ফর্মুলাতে কোনটা কি সেটা বলে দিতে হবে আমাকে। এক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভিটি সমান 0 হবে, অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য হবে। একদম ঠিক। তুমি বলছো স্যার আমি পরম শূন্য উষ্ণতার মান বের করব, তাহলে কি করে বের করব? আমি তোমাকে বলবো দেখো বাবু, তুমি যদি পরম শূন্য উষ্ণতা চাও তাহলে তুমি ভিটির জায়গায় 0 বসিয়ে দেবে। কেন 0 বসিয়ে দেবে? কারণ তুমি পড়েছো যে পরম শূন্য উষ্ণতায় কি হয়, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে গ্যাসের আয়তনকে আমি শূন্য করে দিলাম, তাহলে V0 × 1+T/273। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু আমি শূন্য করে দিলাম, তাহলে 1+T/273 ইকুয়াল টু শূন্য, তাহলে টি ইকুয়াল টু কি এলো? -273। একদম ইজি। তাহলে তুমি যদি এই লাইনটা থেকে আমি যদি এটা করতাম, T/273 ইকুয়াল টু -1, তাহলে টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু কিন্তু হয়ে যেত -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কত সহজ দেখো, বুঝতে পেরেছো? ক্লিয়ার? বেশ, নেক্সট, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেলে এই প্রমাণটা না খুব ভালো করে করে রাখবে। আমি কিন্তু সবাইকে বলছি এই প্রমাণটা খুব ভালো করে করে রাখবে। ঠিক আছে, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেলের সাহায্যে চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। দেখো কি বলছে, মনে করি স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0, V1, V2। তিনটে টেম্পারেচার নিয়েছো, তিনটি টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন একবার হয়েছে V0, একবার হয়েছে V1, একবার হয়েছে V2। আই থিঙ্ক এটা কোনো তোমাদের সমস্যা নাই। ওকে, এবার স্যার চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি এইটা V1 = V0 × 1+T1/273, কারণ আমরা T1 এ V1 নিয়েছি, এখানে T1 বসিয়েছি। হ্যাঁ স্যার, একদম ঠিক। লসাগু করলাম, তাহলে 273 এলো, ওপরে কত এলো? 273 + T1। আচ্ছা স্যার, 273 + T1, T1টা তো ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমি যদি 273 যোগ করি, আমরা তো পড়েছিলাম, আমাদের টিচার তো বলেছিল স্যার কেলভিন হয়ে যায়। একদম ঠিক বলেছিল। তাহলে T1, তাহলে এটা কি হয়ে গেল? কেলভিন স্কেলে হয়ে গেল। সেই জন্য এই 273 + T1 কে আমরা নিয়ে নিলাম ক্যাপিটাল T1, যেটা কেলভিন। দেখো নিচে লেখা আছে। ঠিক আছে, কেলভিন স্কেলে সবসময় ওটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয় টেম্পারেচারটাকে। আমি যদি একইভাবে স্যার V2 করি, সেম ভাবে, তাহলে এটা হয়ে যাবে T2। ঠিক আছে, তাহলে স্যার এবার আমি যদি V1/V2 করে দিই, তাহলে এই যে V0 আর V0 অনুপাত করলে কেটে যাবে, ওপরে থাকবে T1, নিচে থাকবে T2। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম V1/V2 = T1/T2। আবার এটাকে আমি ঘুরিয়ে এটাও লিখতে পারি V1/T1 = V2/T2। তাহলে স্যার V/T সমান স্যার ধ্রুবক, V/T সমান ধ্রুবক। আই থিঙ্ক এটা ক্লিয়ার তোমাদের কাছে, আই থিঙ্ক ক্লিয়ার, তাই না? বেশ, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। দেখো একটা জিনিস তো তুমি এখান থেকে কনফার্ম হতেই পারো, স্যার V/T সমান ধ্রুবক, তার মানে আমি তো এটাও বলতে পারি V ভ্যারিজাস টি, এটাও বলতে পারি স্যার, তাই না? V ভ্যারিজাস টি, ভি বাড়লে টি বাড়লে ভি বাড়বে, টি কমলে ভি কমবে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে, আর টেম্পারেচার কমলে আয়তন কমবে। একদম স্যার ঠিক আছে। তাহলে এর লেখচিত্র কেমন হবে? ভি বনাম টি এর লেখচিত্র কেমন হবে? এই দেখো, এইদিকে তুমি ভি নিয়েছো, এইদিকে টি নিয়েছো। ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছাড়া তোমাদেরকে প্র্যাকটিস করাই না। ঠিক আছে, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসি, তাই যে কোশ্চেনগুলো করাচ্ছি একটাও কিন্তু অ্যাভয়েড করবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা তো একটু আগেই দেখলাম যে ওয়াই ভ্যারিজাজ এক্স যদি হয় সেটা সরল লেখা হয়, তাহলে ভি ভ্যারিজাজ টি কেন সরল লেখা হবে না? হবে তো? ব্যাস,
এবার তোমরা অনেকে বলতেই পারো যে স্যার আপনি এই জায়গাটাতে, আমি আরেকবার পিছিয়ে যাই, এই জায়গাটায় অনেকের অনেক কনফিউশন থেকে যায়, অনেক দূরে অনেক দূরে। এই যে স্যার আপনি এখনই বললেন যে ওয়াই ভ্যারিজাজ এক্স, হ্যাঁ ওয়াই ভ্যারিজাজ এক্স এইটা সরল লেখা, ঠিক তো? তাহলে স্যার ভি ভ্যারিজাজ 1/p কেন সরল লেখা হবে? পিটা তো নিচে আছে। এখানে না ভি ভ্যারিজাজ পি লেখচিত্র কিন্তু দেয়নি, এখানে দেখো দিয়েছে ভি বনাম 1/p। তার মানে ওরা বলছে 1/pটাকে গোটাটাকে তুমি এক্স মনে করো, তাহলে তো তুমি ওয়াই ভ্যারিজাজ এক্স লিখতে পারো। বুঝতে পেরেছো কি বলছি? ওরা বলছে 1/pটাকে তুমি গোটাটাকে এক্স মনে করো, তাহলে কেমন হবে? তাহলে এটা কিন্তু সরল লেখাই হবে। বুঝতে পেরেছো? এটা যেন কেউ গুলিয়ে ফেলো না। বেশ, কোথায় ছিলাম? এই যে লেখচিত্র। এবার তোমাকে যদি বলে যে চাপ যদি পরিবর্তন করি তাহলে লেখচিত্রটা কেমন হবে? চাপ যদি পরিবর্তন করি তাহলেও সরল লেখাই হবে, হ্যাঁ, কিন্তু নতিটা চেঞ্জ হবে। দেখো এইটা P1 চাপের জন্য, এটা P2 চাপের জন্য। P1 হচ্ছে কি বেশি চাপ, P2 হচ্ছে কম চাপ, ঠিক আছে? তাহলে চাপ যদি কম হয় তাহলে নতি বাড়বে, ঠিক আছে? চাপ যদি কম হয় তাহলে নতি বাড়বে, কারণ গ্রাফটা দেখো একটু উপরে উঠে গেছে। বুঝতে পেরেছো? একদম একদম। দেখাও যে স্থির চাপে নির্দিষ্ট ভরের ঘনত্ব গ্যাসটি পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক। এটাও খুব ভালো কোশ্চেন। ঘনত্বের সঙ্গে পরম উষ্ণতা সম্পর্ক, ঘনত্ব কি দিয়ে লিখবো? ডি দিয়ে, পরম উষ্ণতা টি দিয়ে। কি বলছে দেখো, ধরি এম ভরের কোনো গ্যাসের চাপ T1 কেলভিনে V1, T2 কেলভিনে V2, ঠিক আছে? সরি, গ্যাসের আয়তন, চাপ বলছি, গ্যাসের আয়তন T1 কেলভিনে V1 আর T2 কেলভিনে V2। বেশ ভালো কথা। আরে বাবরে, স্ক্যানটা কি হয়েছে এখানে? একটু কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে? যাই হোক, আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, জানি তো? তাহলে প্রথমটার জন্য D1 সমান M/V1, তাহলে V1 কি পেয়ে গেলে? M/D1। আর দ্বিতীয়টার জন্য D2 সমান M/V2, তাহলে V2 কি পেয়ে গেলে? M/T2। এইটা আশা করি কারো কোনো অসুবিধা নেই, এইটা আশা করি কারো কোনো অসুবিধা নেই। আমি ঘনত্ব দুটোকে লিখেছি, ঠিক আছে, মানে আয়তন দুটোকে লিখেছি, V1 আর V2, V1 আর V2। আচ্ছা, এক মিনিট, ঠিক আছে, বেশ। এবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি V/T সমান ধ্রুবক, বিকল্প রূপ প্রমাণ করে চলে এলাম একটু আগেই। তাহলে V1/T1 সমান V2/T2। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এটা। V1/T1 ইকুয়াল টু V2/T2। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার এক্ষুনি আমরা পড়লাম V1 মানে হচ্ছে M/D1, V2 মানে হচ্ছে M/D2। বসিয়ে দাও, বসিয়ে দাও। এম কেটে পালিয়ে গেল, এম কেটে পালিয়ে গেল। তাহলে কি হবে এইটা? 1/D1/T1, 1/D2/T2। তাহলে 1/D1T1, 1/D2T2। তাহলে D1T1 ইকুয়াল টু D2T2। ব্যাস, অর্থাৎ ডিটি সমান ধ্রুবক, ঠিক আছে? ডিটি সমান ধ্রুবক, আশা করি ক্লিয়ার। ডিটি সমান ধ্রুবক, ঠিক? তাহলে ডি ইকুয়াল টু ধ্রুবক বাই টি, তাহলে ডি ভ্যারিজাজ 1/T। ব্যাস, প্রমাণিত, ডি ভ্যারিজাজ 1/T। তার মানে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে যদি উষ্ণতা বাড়ে ঘনত্ব কমবে, আর উষ্ণতা কমলে ঘনত্ব বাড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।